আমরা তো হারিনি, যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আমরা তো হারিনি, পদত্যাগ কেন করব? মঙ্গলবার স্পষ্ট ভাষায় এই বার্তা দিয়ে বিতর্কের কেন্দ্রে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো হারিনি, যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। ৪ মে সোমবার ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে যখন নতুন রাজনৈতিক সমীকরণের সৃষ্টি হয়েছে, তখন বিদায়ী মুখ্যমন্ত্রীর এই ধরনের বার্তা অন্য মাত্রা দেয়। ৪ মে দুপুরের মধ্যেই ফলাফল মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল। স্বাভাবিক নিয়ম মেনে সকলেই ধরে নিয়েছিলেন খুব শিগগিরই তিনি রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন, কারণ এটাই রীতি। পরাজয়ের পর বিদায়ী মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন, কিন্তু এইবার সেই চেনা চিত্র দেখা গেল না। সোমবার রাতে সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে তার কনভয় যখন রাজভবনের বদলে কালীঘাটের দিকে মোড় নিয়েছিল, তখনই জল্পনার সূচনা হয়। মঙ্গলবার সেই জল্পনার ইতি টেনেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। তার দাবি, এই ফলাফল জনগণের রায় নয়, ভোট লুট করা হয়েছে। তাই তার পদত্যাগের প্রশ্নই ওঠে না। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নজির তৈরি হবে। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ই মে। ইস্তফা না দিলে আনুষ্ঠানিকভাবে ৭ই মে পর্যন্ত মমতাই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু ৭ তারিখ পেরুলেই মুখ্যমন্ত্রীর পদ আর থাকবে না। ইস্তফা না দিলেও নামের আগে জুড়ে যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমন পরিস্থিতির কথা নির্দিষ্ট উল্লেখ করে সংবিধানে কিছু বলা নেই। সংবিধান বিশেষজ্ঞদের মতে এমন ঘটনার নির্দিষ্ট উল্লেখ ভারতীয় সংবিধানে নেই, কারণ গণতান্ত্রিকভাবে পরাজয়ের পরেও কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকার করবেন এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। তবে সংবিধানের সাধারণ কাঠামো ও অতীত অভিজ্ঞতা থেকে একটি বিষয় পরিষ্কার, পদত্যাগ করা বাধ্যতামূলক নয়। এটি মূলত একটি রাজনৈতিক রীতি ও সাংবিধানিক শিষ্টাচার। এখানে ফিরে যাই ১৫ বছর আগে। ২০১১ সালের ১৩ই মে ভোটের ফল স্পষ্ট হওয়ার পরেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে তৎকালীন রাজ্যপাল MK নারায়ণের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন। এমনকি তিনি রাজভবন থেকে সরকারি গাড়ি ছেড়ে দিয়ে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে গিয়েছিলেন দলের গাড়ি চেপে। এখানে সেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকেই স্মরণ করছে রাজ্যবাসী। এই অবস্থায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন উকি দিতে শুরু করেছে। যদি কোনো মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করেন তাহলে কি হবে? রাষ্ট্রপতি শাসন হবে? সংবিধান কি এই ধরনের পরিস্থিতির কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়? কি বলছে সংবিধানের নিয়মগুলি? চলুন দেখে নিই। ১. সংবিধানের ১৬৩ নম্বর অনুচ্ছেদে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে বিধান রয়েছে। ২. ১৭২ নম্বর অনুচ্ছেদ মানলে রাজ্যের বর্তমান মন্ত্রিসভার মেয়াদ শেষ হবে ৬ মে। ৩. তারপরেই বিধানসভাও ভেঙে যাবে, মন্ত্রীরাও বিধানসভার সদস্য থাকবেন না। ৪. তবে রাজ্যপালকে সাহায্য করার জন্য সবসময়ই মন্ত্রিসভা থাকা প্রয়োজন। ৫. তাই নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে পর্যন্ত আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে কাজ করতে পারে। ৬. আগের মন্ত্রিসভা পদত্যাগ না করতে চাইলে নতুন সরকারের শপথের পরেই তার অস্তিত্ব লুপ্ত হবে। ৭. রাজ্যপাল পুরনো মন্ত্রিসভাকে বরখাস্ত করে রাষ্ট্রপতির শাসন জারি করতে পারে। ৮. একদিনের জন্য হলেও অন্য তদারকি সরকার গঠন করা হলে তাদের শপথ নিতে হবে। বিজেপি নতুন সরকার গঠন করবে ৯ মে, রবীন্দ্র জয়ন্তীর দিন। ৯ তারিখ নির্ধারিত সময়ে শপথ গ্রহণ হলে মধ্যবর্তী স্বল্প সময়ে রাজ্যপাল পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন। এই পুরো প্রক্রিয়ায় বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করা কোনো সাংবিধানিক বাধা সৃষ্টি করে না। তবে শপথ গ্রহণের আগে যদি ১-২ দিনের ব্যবধান তৈরি হয় তাহলে সেই সময়টুকুতেই প্রয়োজনে রাজ্যপাল নিজেই পরিস্থিতি তদারকি করবেন। এখানে অনেকেই মনে করছে রাষ্ট্রপতি শাসন হতে পারে, কিন্তু সাধারণত এত কম সময়ের জন্য সংকট না হলে রাষ্ট্রপতি শাসন জারি নাও করা হতে পারে। সবশেষে বলাই যায় এই ঘটনায় সাংবিধানিক সংকটের আশঙ্কা নেই। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী যদি এই প্রচলিত রীতি ভাঙেন তাহলে নতুন নজির গড়বেন। আমরা তো হারিনি, যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ।
২৬ বিধানসভা নির্বাচনে একের পর এক চমক। যেসব কেন্দ্রে জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছিল, সেখানেই উল্টে গেছে পাশা। একাধিক হেভিওয়েট প্রার্থী হেরে যাওয়ায় বদলে গেছে রাজ্যের রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিনের শক্ত ঘাঁটিও এবার আর রক্ষা করা যায়নি। ভোটারদের রায় স্পষ্ট করে দিয়েছে, কেবল পরিচিত মুখ নয়, কাজ আর পরিস্থিতিই শেষ কথা বলেছে এই নির্বাচনে। বহু ক্ষেত্রে তৃণমূলের প্রতিষ্ঠিত মুখেরা হেরেছেন বিজেপির তুলনামূলক কম পরিচিত প্রার্থীদের কাছে। কোথাও স্থানীয় অসন্তোষ, কোথাও সংগঠনের দুর্বলতা, আবার কোথাও ব্যক্তিগত ভাবমূর্তির প্রভাব। সব মিলিয়ে এই ফলাফল রাজনৈতিক মহলে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ের কারণ এবং প্রেক্ষাপট। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, ভবানীপুর। তালিকায় প্রথমেই রয়েছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার তার ভোটের লড়াই ছিল কঠিন। সেই লড়াইয়ে পরাজিত হয়েছেন তিনি। একসময়ের অন্যতম সহযোগী তথা অধুনা বিজেপির দোর্দণ্ড প্রতাপ নেতা শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এর বেশি ভোটে হেরে গিয়েছেন। তবে জিতবেন না তা মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিজেও সম্ভবত ভাবতে পারেননি। ঘরের মেয়ের হার হলো ঘরেই। দেবাশিস কুমার, তৃণমূল, রাসবিহারী কেন্দ্র, যা দীর্ঘদিন তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানেই ধাক্কা খেলেন দেবাশিস কুমার। প্রায় 21,000 ভোটে বিজেপির স্বপন দাশগুপ্তের কাছে হারতে হয়েছে তাকে। কলকাতা পুরসভার গুরুত্বপূর্ণ মুখ হয়েও এই পরাজয় প্রমাণ করছে শহুরে ভোট ব্যাংকে বড় পরিবর্তন এসেছে। জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল, হাবড়া কেন্দ্র থেকে 31,000-এর বেশি ভোটে বিজেপির প্রার্থী দেবদাস মণ্ডলের কাছে পরাজিত হন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল গঠনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী জ্যোতিপ্রিয়। তবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে বঙ্গ রাজনীতির নজর ছিল তার দিকে। রেশন দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন বিতর্কে থাকার প্রভাব যে ভোটে পড়েছে তা অনেকেই মনে করছেন। বহু বছরের সংগঠন ভিত্তি থাকা সত্ত্বেও এই হার তার রাজনৈতিক অবস্থানকে বড় ধাক্কা দিয়েছে। অরূপ বিশ্বাস, তৃণমূল, টালিগঞ্জ কেন্দ্র থেকে অরূপ বিশ্বাসের পরাজয় এই নির্বাচনে বিশেষভাবে নজর কেড়েছে। তিনি দীর্ঘদিনের বিধায়ক এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী। এতদিন এলাকায় শক্ত সংগঠন এবং ব্যক্তিগত প্রভাব থাকলেও বিজেপির পাপিয়া দে অধিকারীর কাছে 6,000-এর বেশি ভোটে হারতে হয়েছে তাকে। এই হারের পেছনে সাম্প্রতিক বিতর্কগুলোকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। 2025-এর ডিসেম্বরে কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অব্যবস্থাপনা এবং ভিআইপি সংস্কৃতির অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন অরূপ বিশ্বাস। যুবভারতী স্টেডিয়ামের সাধারণ দর্শকদের দুর্ভোগ নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। সেই ঘটনার জেরে শেষ পর্যন্ত তাকে ক্রীড়ামন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্রীড়া দফতরের দায়িত্ব নেন। সব মিলিয়ে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিতর্ক এবং জনমতের প্রভাব যে ভোটের ফলাফলে পড়তে পারে, টালিগঞ্জের ফল তারই ইঙ্গিত দিয়েছে। শশী পাজা, তৃণমূল, শ্যামপুকুর। তৃণমূলের হয়ে এবারও শ্যামপুকুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন রাজ্যের মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী শশী পাজা। তার বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। শ্যামপুকুর কেন্দ্র থেকে শশী পাজা 14,633 ভোটে হেরে গিয়েছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তীর কাছে। মন্ত্রী পদে থাকার পরও এই পরাজয় দেখাচ্ছে যে স্থানীয় স্তরে ভোটের সমীকরণ বদলে গিয়েছে। অতীন ঘোষ, তৃণমূল, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে মাত্র 1,651 ভোটে পরাজিত হন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিদায়ী বিধায়ক অতীনের মূল লড়াই ছিল বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারির সঙ্গে। লড়াই ছিল হাড্ডাহাড্ডি, কিন্তু শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয়। এই ফলাফল দেখাচ্ছে কাছাকাছি লড়াইয়ে সামান্য ব্যবধানও কতটা গুরুত্বপূর্ণ। ব্রাত্য বসু, তৃণমূল, দমদম কেন্দ্র থেকে 25,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই কেন্দ্রে জিতেছেন বিজেপির অরিজিৎ বক্সি। অনেকেই যেখানে তার জয় নিশ্চিত ভেবেছিলেন, সেখানে এই ফল একেবারে বিপরীত ছবি তুলে ধরেছে। উদয়ন গুহ, তৃণমূল, দিনহাটা। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে 3বারের বিধায়ক উদয়ন গুহ বড় ব্যবধানে হেরে গিয়েছেন। বিজেপির অজয় রায়ের কাছে প্রায় 17,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সংখ্যার হিসেবে দেখা যাচ্ছে অজয় রায় পেয়েছেন প্রায় 19,000-এর বেশি ভোট, যেখানে উদয়ন গুহ পেয়েছেন প্রায় 14,000-এর মতো ভোট। উত্তরবঙ্গেও যে তৃণমূলের জমি দুর্বল হয়েছে তা এই ফল ইঙ্গিত দিচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল, দমদম উত্তর কেন্দ্র থেকে
26,000-এর বেশি ভোটে হেরে গিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2011 সালে দমদম উত্তরের বিধায়ক হয়েছিলেন চন্দ্রিমা। 2016 সালে ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের কাছে পরাজিত হন। 2017 সালের উপনির্বাচনে কাঁথি দক্ষিণ থেকে জিতেছিলেন তিনি। পরে 2021 সালের ভোটে আবার দমদম উত্তরে লড়েন এবং জেতেন। একাধিকবার জয়ী হওয়া সত্ত্বেও এইবার ভোটে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তিনি। সুজিত বসু, তৃণমূল, বিধাননগর কেন্দ্র থেকে 37,000-এর বেশি ভোটে হার সুজিত বসুর জন্য বড় ধাক্কা। বিদায়ী মন্ত্রিসভার সদস্য সুজিতের হার হয়েছে বিজেপির শারদত মুখোপাধ্যায়ের কাছে। রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য দমকল মন্ত্রী হওয়া সত্ত্বেও এই ব্যবধান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। পবিত্রকর, তৃণমূল, নন্দীগ্রাম বিধানসভা আসনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল পবিত্র করকে। তবে তিনি জিতবেন না বলেই ঠাওর করেছিলেন ভোট পণ্ডিতেরা। হয়েছেও তাই। বিজেপির শুভেন্দুর কাছে 9,665 ভোটে হেরেছেন তিনি। পবিত্র এককালে তৃণমূল করলেও 2020 সালে শুভেন্দু বিজেপিতে যাওয়ার কিছুদিন আগে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। হয়েছিলেন বিজেপির ব্লক সভাপতিও। নন্দীগ্রামের যে এলাকায় শুভেন্দু গত বিধানসভা ভোটে সবচেয়ে বেশি লিড পেয়েছিলেন, পবিত্র সেই এলাকারই নেতা। শুভেন্দুর ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন নন্দীগ্রামের রাজনীতিতে। গত 17ই মার্চ সকালে অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন পবিত্র। তারপরে তাকে নন্দীগ্রামে প্রার্থী করা হয়, কিন্তু হেরে গিয়েছেন তিনি। কংগ্রেসের ক্ষেত্রেও এই নির্বাচনের চিত্র ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অধীর রঞ্জন চৌধুরী সহ দলের একাংশ যেখানে বামেদের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছিলেন, সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একক লড়াইয়ের পক্ষে অবস্থান নেন। শেষ পর্যন্ত কংগ্রেস হাইকমান্ড তার অবস্থানেই শিলমোহর দেয় এবং 294টি আসনেই একা লড়াইয়ের সিদ্ধান্ত নেয় দল। তবে সেই কৌশল যে প্রত্যাশিত ফল দেয়নি তা স্পষ্ট হয়ে যায় ফল প্রকাশের দিনই। শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে শুভঙ্কর সরকার মাত্র 2,884 ভোট পান এবং নিজের জামানতও রক্ষা করতে পারেননি। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীও নিজের আসনে পরাজিত হয়েছেন, যা কংগ্রেসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফলে এই ফলাফল শুধু নির্বাচনী ব্যর্থতাই নয়, বরং কংগ্রেসের ভবিষ্যৎ কৌশল, জোট রাজনীতি এবং সংগঠনগত অবস্থান সবকিছু নিয়েই নতুন করে প্রশ্ন তুলেছে। সুতরাং সবশেষে বলা যায়, এই নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে শুধু পরিচিত মুখ বা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আর জয়ের নিশ্চয়তা নয়, সংগঠন, স্থানীয় ইস্যু এবং ভোটারদের মনোভাব সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ফলে আগামী দিনে সব দলকেই নতুন করে নিজেদের কৌশল সাজাতে হবে, তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।